সানডেতে এক্সট্রা ক্লাস সানডেতে স্যার সানডেতে কখন? আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি তোমাদের সুবিধা মতো। তোমরা ফ্রি আছো কখন? স্যার একটা থেকে ক্লাস ছিল, একটা ম্যাথ ছিল, ওইটা স্যার এখন আর হয় না সানডেতে। আচ্ছা কখন ছিল সেটা? স্যার 1টা থেকে 1:50। 1টা থেকে 1:50 না? আচ্ছা তাহলে আমি 1টা থেকে 1:50 নিতে পারি ওই টাইমে, ঠিক আছে? আমি হচ্ছে নেক্সট উইকে তোমাদের বলেছিলাম কিনা মনে নেই আমার, এই টিউসডে আর থার্সডেতে যে ক্লাসটা আছে ক্লাসটা নিব না আমি, সেই জন্য একটা এক্সট্রা ক্লাস চাচ্ছিলাম। তাহলে আমি করলাম, হ্যাঁ 1টা থেকে 1:50। ওকে স্যার। স্যার এটা কবে বললেন? আমি মাত্র জয়েন করছি তো। সানডেতে এই সানডেতে। ওকে স্যার। 1টা থেকে 1:50, ঠিক আছে? ওকে। আমাদের নিউ যে টপিকটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন। তো এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের বোঝার জিনিসগুলো খুব কম। এখানে হচ্ছে ইঞ্জিনের ভিতরে কম্বাশন কিভাবে হয় বা বিভিন্ন ধরনের ইঞ্জিন সম্পর্কে আমরা জানবো। ইঞ্জিনের ক্লাসিফিকেশনগুলো কোন কোন প্যারামিটারের উপর বা কোন কোন ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে আমরা ইঞ্জিনকে ক্লাসিফাই করতে পারি, এই জিনিসগুলো আমরা জানবো। এবং ইঞ্জিনের ভিতরে বা ইঞ্জিনের টোটাল ওয়ার্কিং মেকানিজমটা কি হয় শুধুমাত্র ইঞ্জিনে, ঠিক আছে? সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের এখানে। এখানে টেকনিক্যাল টার্ম বা খুব কনসেপচুয়াল জিনিস একটু আগের গুলোর তুলনায় কিছুটা কম। এখানে হচ্ছে যে অ্যাকচুয়ালি কি হয় সেই জিনিসটাই জানা, অনেকটা ডিসক্রিপটিভ টাইপ, ঠিক আছে? সো ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, সো যেহেতু এটার নাম ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, তাহলে আমাদের এখান থেকে কি একটা কোনো ক্লাসিফিকেশনের চিন্তা কি মাথায় আসতে পারে যে এখান থেকে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের আরেকটা কোনো কোনো কিছু? আচ্ছা ঠিক আছে, আসছে না, ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে আগাই। তো ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনকে আমরা ইন শর্ট বলতে পারি হচ্ছে আইসি ইঞ্জিন, ঠিক আছে? ইন্টারনাল কম্বাশনের শর্ট ফর্ম হচ্ছে আইসি ইঞ্জিন। এটা হচ্ছে একটা আইসি ইঞ্জিনের কাটওয়ে। এখানে কিছু কিছু কম্পোনেন্ট আছে, যে এই কম্পোনেন্ট গুলো তোমাদেরকে সামনে হচ্ছে কিছু ছবিতে দেখানো হবে। তো তার আগে আমি এখানে তোমাদেরকে কিছু দেখিয়ে রাখছি। তো এখানে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের পিস্টন, ঠিক আছে? এটা একটা পিস্টন, এটা একটা পিস্টন, এটা একটা পিস্টন, এটা একটা পিস্টন, টোটাল এখানে 4টা পিস্টন আছে। পিস্টন থেকে এই যে রডটা বের হয়েছে, এই যে রডটা, এই যে রডটা, এখানে এই রডটা আছে, এখানেও আছে, এখানেও সিমিলারলি রডটা আছে। এই রডটাকে বলা হয় হচ্ছে কানেক্টিং রড, ঠিক আছে? এই রডটাকে কি বলা হয়? কানেক্টিং রড। এই রডগুলো দেখো, খেয়াল করো, একটা শ্যাফটের সাথে কানেক্টেড। এই রডগুলো দেখো একটা শ্যাফটের সাথে কি কানেক্টেড, এবং দেখো এই যে শ্যাফটগুলো যে কানেক্টেড, এগুলো কিন্তু কি এখন সেন্টার এর সাথে কিন্তু কি কানেক্টেড না, এগুলো কিন্তু অফসেট, সেন্টার থেকে কিন্তু কি অফসেট অবস্থায় আছে, ঠিক আছে? এই যে পার্টটা আছে, এই পার্টটাকে বলা হয় ক্র্যাঙ্ক, ঠিক আছে? এবং এই যে এখানে একটা ক্র্যাঙ্ক, এটা একটা ক্র্যাঙ্ক, এটা একটা ক্র্যাঙ্ক, এই একটা ক্র্যাঙ্ক, 4টা পিস্টনের সাথে থাকে 4টা কানেক্টিং রড, এবং 4টা কানেক্টিং রড কানেক্টেড থাকে কার সাথে? ক্র্যাঙ্কের সাথে। এই ক্র্যাঙ্ক গুলো আবার একটা শ্যাফটের অংশ, ঠিক আছে? এই ক্র্যাঙ্ক গুলো একটা শ্যাফটের অংশ। সেই ক্র্যাঙ্কটাকে বলা হয় হচ্ছে ক্র্যাঙ্ক শ্যাফট। ক্র্যাঙ্ক শ্যাফটের সাথে এখানে একটা হুইল আছে, এই হুইলটাকে বলা হয় হচ্ছে ফ্লাই হুইল, ঠিক আছে? দেন এই শ্যাফটের সাথে আরেকটু উপরে দেখে দেখো, এটা হচ্ছে স্পোকেট, এটা হচ্ছে স্পোকেট, এখানে স্পোকেট থাকে। এর সাহায্যে, এই শ্যাফটের সাহায্যে কি করা হয়? এখানে আরো দুটো শ্যাফট রোটেট করানো হয়, ঠিক আছে? এই একটা শ্যাফটের সাহায্যে কি করানো হয়? এখানে আরো দুটো শ্যাফট রোটেট করানো হয়। এই শ্যাফট দুটোকে বলা হয় হচ্ছে ক্যাম শ্যাফট, ঠিক আছে? একটা ছিল ক্র্যাঙ্ক, CRANK ক্র্যাঙ্ক, আর এটা হচ্ছে ক্যাম, CAM ক্যাম শ্যাফট। তো এটার নাম হচ্ছে যেহেতু ক্যাম, তাহলে এর একটা অংশ থাকবে যার নাম হচ্ছে যে এর নাম হচ্ছে ক্যাম শ্যাফট। সো এটার একটা অংশ থাকবে যার নাম হচ্ছে ক্যাম। এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছ, এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটাকে বলা হচ্ছে ক্যাম। এই একটা ক্যাম,
এখানে দুটো ক্যাম আছে, এখানে দুটো ক্যাম আছে, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো। সো একটা সিলিন্ডারের সাথে, একটা পিস্টন সিলিন্ডারের সাথে কি আছে, টোটাল 4টা ক্যাম আছে। তো 4টা ক্যাম থাকার মেইন রিজন যেটা হচ্ছে, এখানে যে ইঞ্জিনটা আছে, এই ইঞ্জিনে হচ্ছে দেখো এই পাশে দুইটা, এই পাশে দুইটা, ঠিক আছে, দুইটা ক্যাম, এখানে দুইটা ক্যাম, এখানে দুইটা ক্যাম। এই দুইটা ক্যাম কি করে, এই দুইটা ক্যামে করে হচ্ছে এদের নিচে যে পার্টগুলো, ডিভাইসটা যে পার্টগুলো আছে, এই যে পার্টগুলো, এখানে স্প্রিং আছে, এখানে একটা সলিড রিজিড একটা সিলিন্ড্রিক্যাল শেপ, দেন এই যে পার্টগুলো আছে, এই পার্টগুলোকে বলা হয় হচ্ছে ভালভ। ঠিক আছে, এই পার্টগুলোকে কি বলা হয়, ভালভ। তো আমাদের এখানে যে ছবিটার আমরা দেখাচ্ছি, এই ইঞ্জিনের ইনলেট ভালভ হচ্ছে দুইটা, আউটলেট ভালভ হচ্ছে দুইটা। ঠিক আছে, টোটাল 4টা ভালভ আছে। তো নট নেসেসারিলি যে সব ইঞ্জিনে এরকম 4টা থাকবে, কোথাও দুইটা থাকে, একটা ইনলেট একটা আউটলেট, আবার কোথাও দুইটা ইনলেট একটা আউটলেট থাকে। ঠিক আছে, তো এই যে ভালভগুলো আছে, এই ভালভগুলো হচ্ছে সবসময় কি ওপেন থাকে না। ঠিক আছে, যখন ইনলেট ভালভ ওপেন থাকে তখন এক্সস্ট যে ভালভটা থাকে বা আউটলেট যে ভালভটা থাকে, সেই ভালভটা বন্ধ থাকে। সো একটা বন্ধ থাকবে, আরেকটা খোলা থাকবে, কখনো দুটাই বন্ধ থাকবে। ঠিক আছে, এই সিনারিওটা হয়ে থাকে হচ্ছে আমাদের ইঞ্জিনের ভিতরে। তো এই যে কখন বন্ধ হবে, কখন হবে, তো এটা ডিনোট করার জন্য, সেটা করার জন্য এখানে দেখো ইউজ করা হচ্ছে ক্যাম। তো এখানে ক্যামের যে প্রোফাইলটা আছে, খেয়াল করেছো, এই প্রোফাইলটা কি সার্কুলার প্রোফাইল? এই যে ক্যামের যে প্রোফাইলটা, এটা কি কোনো সার্কুলার প্রোফাইল? না স্যার স্যার। ফুললি সার্কুলার না। ফুললি কিন্তু সার্কুলার না, একটা এজ কিন্তু কি বের হয়ে আছে, তাই না? জি স্যার। একটা এজ বের হয়ে আছে। সো এই সার্কুলার যে শেপটা আছে, এর সাথে যদি আমাদের আমাদের ভালভের এই পার্টটা যদি কি হয়, অ্যাটাচ থাকে, সো যখন আমার এই শেফটা ঘুরতে ঘুরতে যখন এই শার্প এজটা আসবে, তখন কি করবে, এই শার্প এজটা আমাদের এই ভালভগুলোকে কি করবে, ধাক্কা দিবে না একটা নিচের দিকে? জি স্যার। নিচের দিকে কি করবে, ধাক্কা দিবে। ধাক্কা দিলে কি হবে, আমার ভালভটা কি নিচের দিকে নেমে আসবে, এবং যখন ভালভটা নিচের দিকে নেমে আসবে তখন ভালভ ওপেন হবে। So এখন তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে যে ভালভ কিভাবে নিচের দিকে নামলে কিভাবে ওপেন হয়, তো সেটা আমরা সামনে কিছু ছবিতে দেখব। ঠিক আছে, সো ক্যাম দিয়ে কি করা হয়, আমরা ভালভ ওপেনিং এবং ক্লোজিং টাইমিংটা কি কন্ট্রোল করি। ঠিক আছে, এবং ক্যামকে কন্ট্রোল করে কে, ক্র্যাঙ্কশ্যাফট। ক্র্যাঙ্কশ্যাফটে কন্ট্রোল করে কে, ক্যামকে কন্ট্রোল করে হচ্ছে আমাদের ক্যামশ্যাফট, এবং ক্যামশ্যাফটকে কন্ট্রোল করে কে, আমাদের ক্র্যাঙ্কশ্যাফট। আবার ক্র্যাঙ্ক আসে থেকে আমাদের এই ক্যাম থেকে, কানেক্টিং রড থেকে, আলটিমেটলি কি পিস্টন থেকে। ঠিক আছে, টোটাল জিনিসটা হচ্ছে একটা আরেকটার সাথে কি লিঙ্কড। সো একটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বলি বা ইঞ্জিন যেটা বলি, এটা খুবই কমপ্লেক্স একটা সাবজেক্ট, এবং এখানে একটা এটার সাথে মানে এত সফিস্টিকেটেড যে একটা টাইমিং আর টাইমিং এর সাথে যদি ওভারল্যাপ হয়ে যায় তাহলে ক্যাটাস্ট্রফিক একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, এখানে ক্লাচ প্লেট কোনটা স্যার? ক্লাচ প্লেট এখানে নাই, এখানে শুধুমাত্র হচ্ছে আমাদের ইঞ্জিনটা আছে। ঠিক আছে, তো কন্ট্রোলের যে আদার্স যে ডিভাইস গুলো আছে, যেগুলো গিয়ার বক্সে যেগুলো থাকে, ওটা হচ্ছে টোটাল আলাদা জিনিস। ঠিক আছে, ওটা আমরা এখানে পড়াবো না, এখানে আমরা শুধুমাত্র ইঞ্জিন নিয়ে পড়াশোনা করবো। অটোমোবাইল বেসিক্যালি আমাদের একটা ইন্ডিভিজুয়াল একটা সাবজেক্ট। ঠিক আছে, যেখানে হচ্ছে ক্লাচ প্লেট বলি, তারপর হচ্ছে তোমার হুইল, টায়ার, তারপর হচ্ছে টর্ক কনভার্টার, কুলিং সিস্টেম, মানে একটা গাড়ির ভিতরে যে কতগুলো সিস্টেম যে থাকে, হ্যাঁ, সেটা আসলে যখন ওই কোর্সটা যদি তোমরা করে থাকতো তাহলে তোমরা বুঝতে পারতো আর কি। যাই হোক, আমরা সামনের দিকে আগাই, তোমাদের জাস্ট বেসিক আইডিয়াটা দিতে হবে আমার এই কোর্সে। সো বেসিক ডেফিনেশনের মধ্যে প্রথমে চলে আসছে ইঞ্জিন। হোয়াট ইজ অ্যান ইঞ্জিন? সো ইঞ্জিন বেসিক্যালি হচ্ছে এমন একটা ডিভাইস, যে ডিভাইসটা কি করবে, শুধুমাত্র থার্মাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। কি করবে, থার্মাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। তাহলে আমরা এখন আসি, এই যে আমাদের গাড়িতে যে ইঞ্জিনগুলো ইউজ করা হয়, তো এই যে ইঞ্জিনটা কি করছে, থার্মাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। তো এই থার্মাল এনার্জিটা সে কোথা থেকে পায়, কেউ বলতে পারবা? একটা ইঞ্জিন থার্মাল এনার্জির সোর্সটা কোনটা? ফুয়েল। ফুয়েল। থার্মাল এনার্জির সোর্স হচ্ছে আমাদের ফুয়েল। তো ফুয়েল কিভাবে সোর্সটা হয়, কারণ ফুয়েল অক্সিজেনের উপস্থিতিতে কি করে, রিঅ্যাকশন করে, একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন দেয়। ঠিক আছে, অক্সিজেনের উপস্থিতিতে
কি হয় Burn করে, sir. এক্সোথার্মিক রিঅ্যাকশন দেয়। তো এক্সোথার্মিক রিঅ্যাকশনে কি হয়, একটা হিট জেনারেট হয়, এটা কম্বাশন হয়, ঠিক আছে, এটা ব্লাস্ট হয়। তো সেই হিট এনার্জিটা কি হচ্ছে, আমাদের ইঞ্জিন কি করবে, সেটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। আচ্ছা, তো গ্যাসের ক্ষেত্রে কি হবে স্যার তাহলে? গ্যাসের ক্ষেত্রেও সেম জিনিস, গ্যাসও কি ওয়ান কাইন্ড অফ ফুয়েল না? হ্যাঁ স্যার, ওটাই, ওইটাও বার্ন হবে স্যার। ওটাও বার্ন হবে। এই যে আমাদের এলপিজি দিয়েও কিন্তু গাড়ি চলে, সিএনজি দিয়েও কিন্তু কি গাড়ি চলে, জি তাই না? ন্যাচারাল গ্যাস দিয়ে, কম্প্রেস ন্যাচারাল গ্যাস, সিএনজি, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এই যে গাড়িগুলো চলে, হ্যাঁ, গাড়িতে আমরা হিট বা থার্মাল এনার্জি ইনপুট হিসেবে কি কি দিচ্ছি? দিচ্ছি হচ্ছে এয়ার দিচ্ছি, এয়ার তো আমাদের ফ্রি, সো আমরা এয়ার ইচ্ছে মতো নিতে পারি, সমস্যা নাই। কিন্তু আমাদের কি হচ্ছে, ফুয়েলটা কি করছে, আমাদের কিনতে হচ্ছে, তাই না? দ্যাট মিনস কি আমরা হিট অ্যাডিশন করছি কি, আমাদের গাড়িটাকে যদি একটা সিস্টেম বা ইঞ্জিনটাকে যদি একটা সিস্টেম হিসেবে কনসিডার করি, এখানে আমরা হিট দিচ্ছি কিসের সাহায্যে? ফিউয়েলের সাহায্যে, ঠিক আছে। ফিউয়েল বার্ন হলে বা কম্বাশনের ফলে যে হিটটা হবে সেটা কি, আমাদের হিট অ্যাডিশন টু দ্য সিস্টেম। আমাদের গাড়ি থেকে কি হিট বের হয়ে যায় কোনো ওয়েতে? গাড়ি থেকে এক্সস্টের থ্রুতে স্যার। এক্সস্ট দিয়ে, ঠিক আছে। গাড়িতে কি হয়, গাড়ি থেকে কিন্তু কি আমাদের এক্সস্ট বের হয়ে যায়। দ্যাট মিনস হচ্ছে কি আমাদের সিস্টেম কি করছে, কিছু হিট রিজেকশনও দিচ্ছে, অ্যাজ ওয়েল এস কি হচ্ছে, আমাদের গাড়ি কি চলছে। তো গাড়ি যে রান করে, দ্যাট মিনস কি আমাদের গাড়িকে যদি আমরা সিস্টেম হিসেবে ধরি, তাহলে সেটা কি আমাদের ওয়ার্ক ডান। তার মানে কি হচ্ছে, টোটাল জিনিসটা তোমরা যদি খেয়াল করো, যদি আমরা সেকেন্ড লয়ের পার্সপেক্টিভে যদি আমরা দেখি, এখানে আমাদের হিট অ্যাডিশন হচ্ছে, আবার কি হিট রিজেকশন হচ্ছে, এবং এই অ্যাডিশন এবং রিজেকশনের ডিফারেন্স যেটা থাকছে সেটা হচ্ছে কি আমাদের ওয়ার্ক ডান, ঠিক আছে। সেটা হচ্ছে কি আমাদের ওয়ার্ক ডান। এই সেকেন্ড লর উপর ভিত্তি করে হচ্ছে আমাদের সব ধরনের ইঞ্জিন বা হিট ইঞ্জিন গুলো কি করে, কাজ করে, ঠিক আছে। আচ্ছা, তো ইঞ্জিনের কম্বাশন কোথায় হবে এটার উপর ডিপেন্ড করে আমরা ইঞ্জিনকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন, আর একটা হচ্ছে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, ঠিক আছে। এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন আর হচ্ছে কি ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন। তো এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন গুলো কি ধরনের ইঞ্জিন? এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন গুলো হচ্ছে স্টিম ইঞ্জিন এবং স্টার্লিং ইঞ্জিন। স্টিম ইঞ্জিন নাম শুনছি আমরা, জি স্যার। কে আবিষ্কার করেন? আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল, যেই ইনভেনশনের কারণে, সেটা হচ্ছে স্টিম ইঞ্জিন। তাহলে কে আবিষ্কার করেন স্টিম ইঞ্জিন, মনে আছে কারো? জেমস ওয়াট নামে কারো নাম শুনছি, কোনো ভদ্রলোকের নাম? ইয়েস স্যার। জেমস ওয়াট আবিষ্কার করেন কি আমাদের এই স্টিম ইঞ্জিন, ঠিক আছে। এটা কিন্তু খুব কমন নলেজ। যাই হোক, তো এটাকে আমরা কেন এক্সটার্নাল বলছি, আর এই আমরা কিছুক্ষণ আগে যে ছবিটা দেখলাম সেটাকে কেন আমরা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন বলছি, তার একটা ছবি আমি দেখাই। এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন একটা ছবি। সো তোমরা যদি এই ছবিটা একটু খেয়াল করো, এই ছবিতে আমাদের ফিউয়েল কি? কয়লা। কয়লা। কোল হচ্ছে কি আমাদের ফুয়েল। তো ফিউয়েলকে যদি আমরা যদি বার্ন করি, তাহলে সেখান থেকে কি হবে, কম্বাশন হবে। কম্বাশন ফলে কি জেনারেট হবে, হিট জেনারেট হবে। এখানে কম্বাশন বলতে কি বোঝানো হচ্ছে? কম্বাশন বলতে কি বোঝানো হচ্ছে, কম্বাশন হচ্ছে তুমি যখন কম্বাশন হচ্ছে একটা গ্যাসিয়াস প্রসেস, হ্যাঁ, যখন হচ্ছে কোনো ইগনিশন যদি হয় কোথাও, বা কোনো ফুয়েল যদি নিজে নিজে বার্ন করা শুরু করে, ফুয়েল বার্নের ফলে সেখানে কি হবে, একটা হাই এনার্জি ক্রিয়েট হয়, ঠিক আছে, একটা হায়ার প্রেশার এবং হায়ার টেম্পারেচার জেনারেট হয়, সেটাই হচ্ছে আমাদের কম্বাশন। তো কম্বাশনটা কন্টিনিউ করবে কতক্ষণ, যতক্ষণ আমাদের ফুয়েল জ্বলছে, মানে বার্ন আউট হয়ে না শেষ হয়ে যাচ্ছে, মানে অ্যাশ না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কি আমাদের জ্বলবে। ফুয়েল বার্ন করতে থাকে। কম্বাশনটা কি স্যার স্মুথ করার জন্য ইঞ্জিন অয়েল দেওয়া হয়? ইঞ্জিন অয়েল? হ্যাঁ স্যার। ইঞ্জিন অয়েল যেটা বলতে তুমি বলতে চাচ্ছ লুব্রিকেন্টস, তাই তো? হ্যাঁ স্যার, মানে ওইটা স্মুথ করার জন্য, কম্বাশন স্মুথ না, করার জন্য কি? স্মুথ করার জন্য কখনো ইয়ে করা হয় না। ইঞ্জিন অয়েল কেন ইউজ করা হয়, তুমি এই জিনিসটা পয়েন্টে রেখো, আমাকে একটু জিজ্ঞেস করো, ঠিক আছে। আমি যখন ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন পড়ানো শুরু করব, ঠিক আছে, তখন এটা আমাকে একটু মনে করিয়ে দিও, তখন আমি বলবো। আচ্ছা, সো এখানে খেয়াল করো, আমাদের এখানে প্রাইমারি যে ওয়ার্কিং ফ্লুইড সেটা কি, কম্বাশনের ফলে যে গ্যাসটা ক্রিয়েট হবে, যেটাকে আমরা বলি হচ্ছে ফ্লু গ্যাস, FLUE, ফ্লু গ্যাস, ঠিক আছে। এই ফ্লু গ্যাসটা হচ্ছে কি আমাদের প্রাইমারি ওয়ার্কিং ফ্লুইড। তো ওয়ার্কিং ফ্লুইড সম্পর্কে আমাদের তো মোটামুটি এখন আইডিয়া হয়ে গেছে। সো আমাদের প্রাইমারি
ওয়ার্কিং ফ্লুইড হচ্ছে কি ফ্লু গ্যাস, বাট এই ফ্লু গ্যাস কি হচ্ছে, এই যে কম্বাশন প্রসেসটা যেটা হচ্ছে এটা হচ্ছে কি আমাদের এই এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিনের বাহিরে হচ্ছে, এটা আলাদা কম্পার্টমেন্টে হচ্ছে আমাদের এই কম্বাশনটা হয়ে থাকে। এই কম্বাশনের ফলে যে হিটটা জেনারেট হয় এই হিটটা ইউজ করা হয় হচ্ছে আমাদের এখানে একটা বয়লার থাকে, সেই বয়লার থেকে স্টিম প্রডিউস করার জন্য। ঠিক আছে, বয়লার থেকে কি করার জন্য, স্টিম প্রডিউস করার জন্য। তো যখন আমি একটা কনফাইন্ড এরিয়ার ভিতরে যখন পানির থেকে স্টিম জেনারেট করছি, সেই স্টিমের কি থাকে, প্রেশারটা কি থাকে অনেক বেশি থাকে। সেই হাই প্রেশারের স্টিম কি করে, আমাদের পিস্টনটা যখন এই পজিশনে থাকে তখন সেই পিস্টনটাকে কি করে ধাক্কা দেয় পেছনের দিকে। তো পিস্টনকে যখন পেছনের দিকে ধাক্কা দিচ্ছে, তো পিস্টন কি করে, পিস্টন এদিকে যাওয়ার পরে তো আর বের হয়ে যেতে পারে না, এই রডটা কি আর বের হয়ে যেতে পারে না। সেই রডটা কি করে, রডটা এদিকে ঘুরে আসে বা এদিক থেকে এসে এদিকে ঘুরে যায়। ঠিক আছে, সো এইভাবে কি হয়, আমাদের এই পিস্টনের একটা রেসিপ্রোকেটিং মোশন হয়। সো খেয়াল করো যে যখন পিস্টনটা পেছনের দিকে যাচ্ছে, দেখো এই রডটা এদিক থেকে এসে ঘুরে আবার কি করবে, যখন এই পিস্টনটা এদিকে এসে ঘুরে আবার এদিকে আসবে তখন কি করবে, পিস্টন কি আবার কি সামনের দিকে আসা শুরু করবে। বুঝে গেছে জিনিসটা? পিস্টনটা মানে ওই দিক থেকে যদি একটা প্রেসার আসে, পিস্টন তো স্যার সামনের দিকে আসবে, তখন কি স্যার রড আবার পিছন দিকে নিতে পারবে এরকম? হ্যাঁ, আমি এটাই বলে যাচ্ছি। দেখো খেয়াল করো, এই যে পিস্টনটা, সে ধরো পিস্টনটা হচ্ছে আমি কাটসার যেখানে ধরলাম এই জায়গায়, ঠিক আছে, ইয়েস তো স্যার, পিস্টনটাকে যখন এই স্টিম এসে ধাক্কা দিচ্ছে, তো পিস্টন কি করবে, পেছনের দিকে যাবে, ইয়েস স্যার, যাবে গেল। তো পিস্টন যদি পেছনের দিকে যায় তাহলে এই রডটা কি করবে, পেছনের দিকে যাবে। ইয়েস স্যার, কিন্তু রডের কি পেছনের দিকে যাওয়ার কোনো ওয়ে আছে, যাওয়ার কিন্তু ওয়ে নেই। রডটা কি করবে, দেখো রডের সাথে এখানে একটা কি পার্ট লিংক করা আছে, ঠিক আছে। সো রডটা কি করবে, রডটা হচ্ছে এই হুইলের সাথে কি করবে, এদিকে ঘুরে এদিকে আসবে। বুঝতে পারছো, রডটা কি করবে, এদিকে যে আর তো যাওয়ার জায়গা নাই, সে কি করবে, এদিকে রোটেট করা শুরু করবে। রোটেট করে, যেহেতু এটা রোটেটিং একটা ইয়ে মোশনে থাকবে, সো কি করবে, এটা রোটেট করে কি আবার সামনের দিকে চলে আসবে। সো রড যখন এদিকে ঘুরে আবার সামনের দিকে যাবে, তখন পিস্টন কি করবে, সে কি আবার সামনের দিকে এগিয়ে আসবে। তো সামনের দিকে যখন যাবে তখন কি আবার এখান থেকে কি হবে, স্টিম আসবে, স্টিম এসে আবার ধাক্কা দিবে, পিস্টন আবার পেছনে যাবে। তো এই সামনে পেছনে এই টু এন্ড ফ্রো বা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যে মোশনটা থাকে সেটাকে কি বলি আমরা, রেসিপ্রোকেটিং মোশন বলি। এবং এই লিংকের সাহায্যে কি করছে আমরা, এই রেসিপ্রোকেটিং মোশনটাকে একটা রোটারি মোশনে কনভার্ট করছি। স্যার স্টিমটা কি স্যার ধাক্কা দেওয়ার পরে বের হয়ে যাচ্ছে? হ্যাঁ, স্টিমটা এখানে ধাক্কা দিয়ে বের হয়ে যাবে। রেসিপ্রোকালি যে মোশন বললেন ওইটা কোনটা? সামনে পেছনে যে মোশন থাকে সেটা হচ্ছে কি রেসিপ্রোকেটিং মোশন। এটা তো ওয়ান ওয়ে না স্যার? কোনটা, এটা? হ্যাঁ, মানে গাড়িটা তো শুধু সামনেই যাবে, পিছনে হ্যাঁ, তো গাড়ি তো যাবে না। সামনের দিকে যাবে, রেল লাইন যেরকম। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। তো দেখো এখানে আমাদের প্রাইমারি ফ্লুইড কি হচ্ছে না, আমাদের ডিরেক্টলি পিস্টনের কন্ট্যাক্টে আসছে না। যদি আমাদের এই কম্বাসনটা যদি আমাদের এই সিলিন্ডারের ভিতরে হতো, সে ধরো তখন যদি আমাদের এই এরিয়াটা যদি কনফাইন্ড হতো, তখন যদি আমার কম্বাসন যদি এই জায়গায় হতো, তখন আমি সেটাকে বলতাম কি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। যেহেতু কম্বাসনটা হচ্ছে বাইরে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি কি এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। ঠিক আছে, আচ্ছা। আর ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনে কি হবে, কোন জায়গায় হলে ইন্টারনাল হতো, কোন জায়গায় হলে? দেখাবো দেখাবো দেখাবো। এই যে দেখছো ছবিটা, এই যে ভিতরে যে কম্পার্টমেন্ট আছে এর ভিতরে যদি কম্বাসনটা হতো, সেটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। ঠিক আছে, আচ্ছা। সো এটা হলো ইন্টারনাল এবং এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। দেন আসে হচ্ছে রেসিপ্রোকেটিং এন্ড রোটারি ইঞ্জিন। সো ইউজুয়ালি আমরা যেসব ইঞ্জিন দেখি সবগুলো হচ্ছে রেসিপ্রোকেটিং ইঞ্জিন, শুধুমাত্র কয়েকটা জায়গায় হচ্ছে রোটারি ইঞ্জিন ইউজ করা হয়। তো রোটারি ইঞ্জিনের ছবি হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা রোটারি ইঞ্জিন, এটা রোটেট করতে থাকে। তো এই ইঞ্জিনের আরেকটা নাম হচ্ছে ওয়াঙ্কেল ইঞ্জিন। ঠিক আছে, এই ইঞ্জিনের আরেকটা নাম হচ্ছে ওয়াঙ্কেল ইঞ্জিন। আমরা কি RX-8 RX-7 এই গাড়িগুলো নাম শুনেছি, মাজদা কোম্পানির গাড়ি, বা গেম খেলার সময় খেলেছি RX-8 RX-7। ইয়েস স্যার। ওই গাড়িতে ইউজ করা হচ্ছে এই ওয়াঙ্কেল ইঞ্জিন, রোটারি ইঞ্জিন। ঠিক আছে, সো এটা হচ্ছে ইনিশিয়ালি শুরু করেছিল মাজদা, বাট এখন দেখা যাচ্ছে যে এটার এফিসিয়েন্সি খুব একটা ভালো হয় না, দ্যাটস ওয়াই তারা আবার রেসিপ্রোকেটিং ইঞ্জিনের দিকেই মুভ করেছে। বাট এই ওয়াঙ্কেল ইঞ্জিন যেহেতু ইউজ করা হতো, তাই আমরা এটার ক্লাসিফিকেশনে শিখে থাকি যে রোটারি ইঞ্জিন। ঠিক আছে, আচ্ছা। এখন আসি ইঞ্জিনের বেসিক কিছু টার্মিনোলজি। এটা হচ্ছে একটা বেসিক একটা পিস্টন সিলিন্ডার ইঞ্জিনের একটা স্ট্রাকচার। সো এই যে
ফ্রেমটা আছে বা যে কম্পার্টমেন্টটা আছে এটা হচ্ছে আমাদের কি সিলিন্ডার, এটা হচ্ছে আমাদের সিলিন্ডারের ওয়াল, এটা হচ্ছে আমাদের কি পিস্টন, এটা হচ্ছে আমাদের কানেক্টিং রড, এটা হচ্ছে কানেক্টিং রড, এখানে থাকে হচ্ছে ক্র্যাঙ্ক। তো পিস্টন যখন উপর নিচের দিকে আসে তখন কি হয়, কানেক্টিং রডটা হচ্ছে এই সেন্টার থেকে এটা অফসেটে থাকে, তাই না? এটা এদিক থেকে এসে ঘুরে আবার কি এদিকে যখন যায় তখন কি পিস্টন কি নিচে নেমে আবার কি উপরের দিকে উঠে যায়। জিনিসটা বোঝা গেছে? আর এখানে স্যার মানে প্রেসারটা দিতেছে কে? পিস্টনকে? পিস্টনের উপরে যে কে ধাক্কাটা কে দিচ্ছে, তাই না? স্যার এই ধাক্কাটা দিচ্ছে হচ্ছে আমাদের কম্বাসন, ধাক্কাটা দিচ্ছে কে আমাদের কম্বাসন। আচ্ছা ঠিক আছে। সো এই যে পিস্টন কি করে আমাদের রেসিপ্রোকেটিং একটা মোশন দেয়, এবং এই পিস্টন যে রেসিপ্রোকেটিং মোশনটা দেয় তার একটা লিমিট আছে। পিস্টনটা ম্যাক্সিমাম উপরে উঠতে পারে হচ্ছে এই লেন্থ পর্যন্ত, যেটাকে আমরা বলি হচ্ছে টপ ডেড সেন্টার। এর উপরে পিস্টন যেতে পারে না। এই যে লাইনটা আছে এই লাইন পর্যন্ত হচ্ছে আমাদের পিস্টনের লিমিট, এটাকে বলি হচ্ছে আমরা কি টপ ডেড সেন্টার। আর পিস্টনের নিচের দিকে একটা লিমিট আছে, সেই লিমিট হচ্ছে কি এই বটম ডেড সেন্টার পর্যন্ত। দ্যাট মিনস এই পিস্টনটা কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে, বটম ডেড সেন্টার থেকে টপ ডেড সেন্টার, অথবা কি টপ ডেড সেন্টার থেকে কি বটম ডেড সেন্টার। সো এই টপ ডেড সেন্টার এবং বটম ডেড সেন্টারের মাঝখানে যে ডিস্টেন্স সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রোক অথবা স্ট্রোক লেন্থ। ঠিক আছে? যখন একটা পিস্টন বটম ডেড সেন্টার থেকে টপ ডেড সেন্টারে যাব তখন বলবো যে পিস্টন একটা স্ট্রোক, পিস্টন একটা স্ট্রোক। আবার যদি পিস্টনটা যদি সেম ভাবে যদি টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারে আসে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে একটা স্ট্রোক। ঠিক আছে? আর আর এখানে ওয়ান স্ট্রোক টু স্ট্রোক বলতে কি তাহলে বুঝাইছে? বা ফোর ওয়ান স্ট্রোক স্ট্রোক হচ্ছে ধরো ইঞ্জিন? পিস্টন যখন, হ্যাঁ বলবো, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। ওয়ান স্ট্রোক বলতে বোঝায় যখন একটা পিস্টন টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারে আসবে সেটা হচ্ছে একটা স্ট্রোক। পরবর্তীতে যদি পিস্টন আবার বটম থেকে টপে যায় সেটা হবে আরেকটা স্ট্রোক, তাহলে টু স্ট্রোক হলো। যদি তিনটা হয় চারটা হয় এরকম চারটা স্ট্রোক। ঠিক আছে? তো ফোর স্ট্রোক ইঞ্জিন টু স্ট্রোক ইঞ্জিন নিয়ে আমরা ডিটেল আলোচনা করব, ডিসকাস করব আমরা। সো তার আগে হচ্ছে আমাদের বেসিক কম্পোনেন্ট গুলো কি সেগুলো আমরা জেনে নিই। সো এখন খেয়াল করো তাহলে পিস্টন কতটুকু ভলিউম কভার করে আমাদের সিলিন্ডারের, পিস্টন কতটুকু ভলিউম কভার করে আমাদের সিলিন্ডারের? 90% নাকি? না না, সরি 90% না, 90%। স্যার প্রায় 1/3। না 1/3 না। অর্ধেকের খেয়াল মতো। করো এই যে ব্লু যে ভিতরে লাইন ধরে ড্র করলাম তার মাঝখানে যতটুকু গ্যাপ, এতটুকু ভলিউম কি কি করতে পারে আমাদের পিস্টনটা কি ট্রাভেল করতে পারে। ঠিক আছে? এখান থেকে এইটুকু, এইটুকু যে ভলিউম, এই ভলিউমকে বলা হয় হচ্ছে সোয়েপ্ট ভলিউম, SWEPT, সোয়েপ্ট ভলিউম। ঠিক আছে? এই ভলিউমকে কি বলা হয়? সোয়েপ্ট ভলিউম। আর টপ ডেড সেন্টারের পরে আমি যে রেড লাইন দিয়ে শেড করে দিচ্ছি, এই শেডের যে ভলিউমটা আছে এই ভলিউমকে নাম হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। ওখানে ঠিক কি আছে? অনেক প্রেসারের অবস্থায় গ্যাস থাকে? হুম? কি অনেক প্রেসারের অবস্থায় গ্যাস থাকবে মানে যখন হ্যাঁ প্রেস হ্যাঁ হ্যাঁ, করবে? এটাই বলছি। এটাকে আমরা কি বলি? এটাকে নাম হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? আচ্ছা। আর এটা হচ্ছে আমাদের দুটা ভালভ আছে, একটা হচ্ছে ইনলেট ভালভ আর একটা হচ্ছে এক্সজস্ট ভালভ। একটা ইনলেট ভালভ আর একটা এক্সজস্ট ভালভ। সো ডিপেন্ডিং অন ইঞ্জিন আমাদের এখানে একটা স্পার্ক প্লাগও থাকতে পারে অথবা একটা ফুয়েল ইনজেক্টরও থাকতে পারে। ঠিক আছে? ইদার স্পার্ক প্লাগ থাকবে অথবা কি থাকবে, ফুয়েল ইনজেক্টর থাকবে। ঠিক আছে? তো সেটা নিয়ে আমরা ডিসকাস করবো একটু পরে। এই হচ্ছে আমাদের মোটামুটি কি একটা ইঞ্জিনের বেসিক। স্যার আমরা যে স্যার পিস্টন স্যার প্রবলেম হলে যে হোয়াইট স্মোক ব্ল্যাক স্মোক বের হয় স্যার, এটা কেন স্যার? হোয়াইট স্মোক ব্ল্যাক স্মোক এটা হচ্ছে কম্বাশনের উপর ডিপেন্ড করে। যদি মনে করো যে কার্বনের কনসেন্ট্রেশন বেশি থাকে, হ্যাঁ, যদি তারপর হচ্ছে যদি তোমার কম্বাশনটা যদি কমপ্লিটলি না হয়, যখন সে ধরো তুমি হচ্ছে 10 ml ফুয়েল তুমি পিস্টনে সিলিন্ডারে তুমি স্প্রে করলা, কিন্তু স্প্রে করার পরে দেখা গেল যে তোমার 7 ml পর্যন্ত হচ্ছে ফুয়েল হচ্ছে বার্ন হয়েছে, বাকি যেই
3 ml ফুয়েল, এগুলো কি হাইড্রোকার্বন না? জি স্যার। এগুলো কি হাইড্রোকার্বন, এগুলো কি আনবার্নড অবস্থায় আছে। এবং যেটা দেখা যায় যে অক্সিজেনের সাথে ওই হাই প্রেসার এবং টেম্পারেচারে অক্সিজেনের সাথে রিয়েকশন করে সেটা কার্বন মনোক্সাইড অথবা কি কার্বন ডাইঅক্সাইড হিসেবে অ্যাজ ইট ইজ আমাদের এক্সস্ট গ্যাসের সাথে বের হয়ে যায়। তো তখনই হচ্ছে আমাদের ব্ল্যাক গ্যাস বের হয়, ঠিক আছে, যখন আনবার্নড অবস্থায় থাকে। স্যার এখানে যে নীল অংশটুকুর দ্বারা বোঝাইছিলেন ওইটার নামটা কি যেন বুঝলেন? সোয়েপ্ট ভলিউম। আচ্ছা স্যার, আমরা ছোটবেলায় এরকম একটা পড়ছিলাম যে অক্সিজেন বেশি পেলে বেশ ইঞ্জিনটা যদি বেশি ভালো মতো বার্ন করতে পারে তাহলে কার্বন ডাই অক্সাইড হবে, না হলে কার্বন মনোক্সাইড হয়ে যাবে। মানে ভালো ইঞ্জিনের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড বের হবে। তো এই জিনিসটা একটু ব্যাখ্যা করতে মানে বুঝতেছি না যে এটার সাথে কিভাবে রিলেটেড। আচ্ছা, এটা হচ্ছে টোটালি হচ্ছে কেমিস্ট্রি, ঠিক আছে, এটা হচ্ছে কম্বাশন প্রসেস, এটা হচ্ছে টোটাল একটা আলাদা বলতে গেলে ইন ডিটেইল অনেক কিছুই আছে এখানে। এখানে হচ্ছে তুমি কোন ফুয়েল ইউজ করতেছো, ঠিক আছে, সেই ফুয়েলে মানে এখানে কয়েকটা জিনিস ডিপেন্ড করে। এক নাম্বার হচ্ছে যখন আমি ফুয়েল ইউজ করতেছি, যদি একদম র ফুয়েল থাকে সেক্ষেত্রে দেখা যায় এখানে নকিং ক্রিয়েট হয়। নকিং হচ্ছে আওয়াজ, নকিং তো নাম তো জানো নাকি? নকিং, নকিং হচ্ছে যখন হাই প্রেসারে যখন ফুয়েল বার্ন হতে থাকে তখন দেখা যায় নকিং ক্রিয়েট হয়। তো নকিং এর কারণে সেখানে লেড বা সেই নকিং রিডিউস করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাডিটিভস ইউজ করা হয়। এই কারণে দেখা যায় যে তোমার কোশ্চেনের জন্য কি ছিল আমি ভুলে গেলাম। জি স্যার। স্যার ওই যে অক্সিজেন কম আচ্ছা, পেলে যে কম বেশি। কার্বন মনোক্সাইড। এখানে হচ্ছে যদি কমপ্লিটলি বার্ন হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে কার্বন ডাই, এখানে লিমিট আছে, ঠিক আছে, কতটুকু সময় আমরা দিব বার্ন হওয়ার জন্য, কতটুকু প্রেসার দিব, কতটুকু এয়ারের এক্সেস থাকবে। এবং যেটা দেখা যায় যে কিছু কিছু ইঞ্জিনে হচ্ছে এয়ার ফুয়েল মিক্সচার ইউজ করা হয়, কিছু ইঞ্জিনে হচ্ছে শুধুমাত্র এয়ার ইউজ করা হয় ফুয়েল মিক্সচার, মানে ঠিক আছে। সো ওইখানে এয়ার ফুয়েল মিক্সচারের উপর ডিপেন্ড করে। সো সেটা ডিপেন্ড করে হচ্ছে কম্বাশন যখন হবে তখন সেখান থেকে যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে কিছু থিওরি আছে, কিছু ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনের মাধ্যমে বের করা যায় যে কত পার্সেন্ট আমাদের কার্বন ডাইঅক্সাইড জেনারেট হবে এবং কত পার্সেন্ট কার্বন মনোক্সাইড জেনারেট হবে। এটা কম্বাশন প্রসেসের একটা ইকুয়েশন আছে। হ্যাঁ বলো। স্টয়কিওমেট্রিক। হ্যাঁ বলো স্যার, ওর কোশ্চেনের অ্যানসার হয়েছে স্যার? হ্যাঁ হয়েছে, বলো। বলবো স্যার যে ভালভের স্যার 4 ভালভ 2 ভালভ স্যার এখানে ডিফারেন্স কি, আর মানে ইঞ্জিনের স্যার এখানে এফিসিয়েন্সির কি? আচ্ছা, ভালভের বেসিক যে জিনিসটা আছে, আচ্ছা ভালভের এই প্রশ্নের উত্তরগুলো আমি হচ্ছে একটু পরে দিই, ঠিক আছে, তোমাদের একটু প্রসেসটা আমি শিখাই। শিখানোর পরে আমার মনে হয় তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে যে কোনটা কেন কোথায় ইউজ করা হয়। স্পার্ক প্লাগ কি স্যার মানে কারেন্টের? হ্যাঁ কারেন্ট এখানে কারেন্ট করে এখানে স্পার্ক ক্রিয়েট করা হয়। এটা কি স্যার ব্যাটারি থেকে যায়? ব্যাটারি থেকে যায়। ওকে স্যার। স্যার প্রত্যেকবার যখন আমাদের এটাকে পুশ করতে হবে প্রত্যেকবার কি স্যার এটা ফুয়েল স্পার্ক করতে হবে স্যার? হ্যাঁ প্রত্যেকবারই একবার করলে হবে? না প্রত্যেকবারই করতে হবে। এবং এটা হচ্ছে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে করতে হয়। এই যে আমাদের পিস্টন যে টপ থেকে বটমে যায়, বটম থেকে টপে যায়, এটা না স্যার, আমি হচ্ছে স্পার্ক প্লাগের কথা বলছি স্যার। হ্যাঁ আমি ওটাই বলতেছি। স্পার্ক প্লাগও হচ্ছে সেটা আমি বলবো, সেটা হচ্ছে কয়েক মিলি সেকেন্ডের ভিতরে স্পার্ক করতে হয়, ঠিক আছে। এটা কন্টিনিউয়াসলি মোটামুটি বলা যায় যে একটা নির্দিষ্ট সময় পর পর স্পার্ক করে। স্যার হ্যাঁ স্যার ডিজেল ইঞ্জিনের তো স্যার স্পার্ক প্লাগ থাকে না স্যার, তাহলে ওখানে কিভাবে হয়? ওখানে হলো ফুয়েল ইনজেক্টর থাকে, সেটাও বলবো, সবই বলবো। তোমরা তো ভালোই আইডিয়া আছে তোমাদের, যাক ভালো, ভেরি গুড, আমার বুঝতে সুবিধা হবে। একসাথে হতে পারে মানে স্পার্ক হ্যাঁ না, দুটো একসাথে হতে পারে না, কারণ দুটো ডিফারেন্ট জিনিস। আচ্ছা এগুলো হচ্ছে আমাদের টোটালি কম্পোনেন্ট। সো এখানে আরেকটা নতুন একটা টার্ম আমরা শিখবো, যে দেখো বোর কি, টপ ডেড সেন্টার, বটম ডেড সেন্টার সবকিছু এখানে লেখা আছে। সো তোমরা এটা দেখে নিলে বুঝবা। দেন এখানে একটা টপিক হচ্ছে কম্প্রেশন রেশিও, ঠিক আছে। সো কম্প্রেশন রেশিওটা হচ্ছে আমাদের সোয়েপ্ট ভলিউম প্লাস হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। তো সোয়েপ্ট ভলিউম আর ক্লিয়ারেন্স ভলিউমকে যদি আমরা যোগ করি তাহলে কি আমরা পুরো সিলিন্ডারের টোটাল ভলিউমটা পাচ্ছি না? জি স্যার। জি স্যার, জি স্যার। এই টোটাল ভলিউমকে যদি আমরা শুধুমাত্র ক্লিয়ারেন্স ভলিউম দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কম্প্রেশন রেশিও, ঠিক আছে। কি পাবো? স্যার কি দিয়ে ভাগ করলে? টোটাল ভলিউম ডিভাইডেড বাই হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম, সেটাকে পাবো কি আমরা কম্প্রেশন রেশিও। সো এখন খেয়াল করো, আমার একটা ইঞ্জিনের ভিতরে কম্প্রেশন রেশিও যত বেশি হবে
তার মানে কি তার ক্লিয়ারেন্স ভলিউম তত কম হবে না নাকি বেশি হবে? জি স্যার, কম হবে। একটা ইঞ্জিনের ক্লিয়ারেন্স ভলিউম তত কম একটা হবে। ইঞ্জিনের কম্প্রেশন রেশিও যত বেশি হবে তার মানে কি হবে, তার ভিসি এর ভ্যালু কি হবে, তত কম হবে। কম তো হবে। যদি ক্লিয়ারেন্স ভলিউম যদি কম হয় তার মানে কি হচ্ছে, আমরা ওই সিলিন্ডারের ভিতরে যদি কোনো এয়ার থাকে বা এয়ার ফুয়েল মিক্সচার থাকে, যেটাই থাকবে সেটাকে কি করতে পারবো, আমরা অনেক বেশি পরিমাণ কম্প্রেস করতে পারবো। কম্প্রেস করতে পারবি। ঠিক আছে, হ্যাঁ। কম্প্রেশন রেশিও বেশি থাকা মানে হচ্ছে আমরা অনেক বেশি পরিমাণ কি করতে পারবো, কম্প্রেস করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা যেন মাথায় থাকে। তো এখানে খেয়াল এই করো, জিনিসটা একটু আরেকবার বলবেন? আমাদের কম্প্রেশন রেশিও যত বেশি হবে, আমরা যে আমাদের এয়ার ফুয়েল মিক্সচার থাকবে বা ওয়ার্কিং ফ্লুইড যেটা থাকবে সেটাকে আমরা কি করতে পারবো, তত বেশি পরিমাণ কি কম্প্রেস করতে পারবো। তো আমরা হচ্ছে এসআই ইঞ্জিনের নাম হচ্ছে স্পার্ক ইগনিশন ইঞ্জিন। এসআই মানে হচ্ছে কি, স্পার্ক ইগনিশন। স্পার্ক ইগনিশন ইঞ্জিনের কম্প্রেশন রেশিও থাকে হচ্ছে 8 থেকে 12, আর এখানে একটু ভুল আছে, এটা হবে 18 থেকে। আর আমাদের সিআই ইঞ্জিনের কম্প্রেশন রেশিও থাকে হচ্ছে 18 থেকে 24। ঠিক আছে, 18 থেকে 24 কি স্যার এটা? কম্প্রেশন রেশিও ফর সিআই ইঞ্জিন। আচ্ছা। সিআই ইঞ্জিন মানে হচ্ছে কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। ঠিক আছে, সিআই ইঞ্জিন হচ্ছে কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। সিআই ইঞ্জিনের আরেকটা নাম হচ্ছে ডিজেল ইঞ্জিন, আর এসআই ইঞ্জিনের আরেকটা নাম হচ্ছে পেট্রোল ইঞ্জিন। মনে থাকবে, সবাই লিখে জি, রাখবা। ঠিক স্যার। আছে, এসআই ইঞ্জিন মানে হচ্ছে কি, পেট্রোল ইঞ্জিন, তার কম্প্রেশন রেশিও কত হবে, 8 থেকে 12। আর সিআই ইঞ্জিন মানে হচ্ছে কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন, তার কম্প্রেশন রেশিও হবে 18 থেকে 24। তার মানে কি হচ্ছে, ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও বেশি নাকি সিআই ইঞ্জিন পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও বেশি, কার বেশি? ডিজেল। ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও বেশি। ঠিক আছে, 18 না 12 স্যার? হুম, তো 18 থেকে 24 নাকি 12 থেকে 24 স্যার? 18 থেকে 24। স্লাইডে 12 লেখা, তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, এটা ভুলে লিখছি, মনে নেই আমার চেঞ্জ করতে। ঠিক আছে, তা আপাতত এইটুকু আর থাকুক। এসআই ইঞ্জিনের পুনরটা কি বললেন স্যার? স্পার্ক ইগনিশন আচ্ছা, থাকবে, সিআই হচ্ছে স্লাইডে থাকবে। আর কম্বাসন। না, কম্প্রেশন ইগনিশন, কম্প্রেশন ইগনিশন। ঠিক আছে, সো ইন্ডিকেটেড পাওয়ার, ব্রেক পাওয়ার, এগুলো কি দেখে নিও, সমস্যা নেই, ছোটখাটো জিনিস। মিনিফিটিক প্রেসারটা আমি পরে পড়াবো। আর হচ্ছে ইঞ্জিন টর্ক। ইঞ্জিনের টর্ক যেটা আছে, আমরা যখন কোনো ইঞ্জিনের স্পেসিফিকেশন জানতে চাই, সেখানে একটা ইঞ্জিনের হর্স পাওয়ার কত সেটা সম্পর্কে আমরা আইডিয়া পাই, এবং ইঞ্জিনের টর্ক। তো এর আগে যে দেখেছিলাম যে আমাদের যে ক্র্যাঙ্ক শ্যাফটটা সেটা কি রোটেট করতে থাকে, যেহেতু রোটেট করে তার মানে কি, সে একটা এক্সিসকে সেন্টার ধরে সে কি রোটেট করে। সো সেখান থেকে আমরা কি করতে পারি, সেখান থেকে আমরা টর্ক মেজার করতে পারি। আচ্ছা, সো একটা সেম টর্কের দুটা গাড়ি থাকতে পারে, যেখানে টর্ককে কি করা হয়, গিয়ার রেশিওর সাহায্যে বা গিয়ার বক্সের সাহায্যে সেই টর্কটাকে কনভার্ট করা হয় হায়ার ভেলোসিটিতে। যেমন হচ্ছে স্পোর্টস কারে কি করা হয়, ধর একটা স্পোর্টস কার এবং একটা দুটা টর্ক দেখা যাবে সেম, বাট স্পোর্টস কারের যেই স্পিডে চলতে পারে একটা ট্রাক কিন্তু কিন্তু কি সেই স্পিডে চলতে পারে না। আবার এট দ্য সেম টাইম একটা ট্রাক যে পরিমাণ লোড ক্যারি করতে পারে, একটা স্পোর্টস কার কি করতে পারে না, সেই পরিমাণ লোড ক্যারি করতে পারে না। এই দুটোর মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে হচ্ছে গিয়ার বক্স। ঠিক আছে, গিয়ার রেশিও। তো সেটার মাধ্যমে কি করা যায়, এই টর্ককে কনভার্ট করা হয় হায়ার ভেলোসিটিতে, আর এটাতে টর্ক হিসেবে রেখে দেওয়া হয়। সো যার টর্ক বেশি সে লোড ক্যারি করতে পারবে বেশি, আর যার ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক্যালি আমি দুটো শুনতে ডিফারেন্স। পাইনি স্যার। একটু লাস্ট মিনিটে শোনা যায় আমরাও শুনতে পাইনি স্যার, আমরাও শুনতে পাইনি। তাহলে এখন আমার কাছে আছে, ইউর নেটওয়ার্ক কানেকশন, ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। এখন শুনতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা দেখো, ব্রেক পাওয়ার হচ্ছে কি, দ্য অ্যাকচুয়াল পাওয়ার ডেলিভার্ড এট দ্য ক্র্যাঙ্কশ্যাফট। ঠিক আছে, অ্যাকচুয়াল পাওয়ার ডেলিভার্ড বাই দ্য ক্র্যাঙ্কশ্যাফট। সো ইঞ্জিনের টর্ক কি, ইট ইজ দ্য ফোর্স of rotation acting about the crankshaft axis at any given instant.
ইঞ্জিনের টর্ক হচ্ছে যে ইঞ্জিনের যে ক্র্যাঙ্কশ্যাফটটা থাকে সেই ক্র্যাঙ্কশ্যাফটটা কি করতে থাকে, রোটেট করতে থাকে, ঠিক আছে। সো এই রোটেট যখন সে করে তখন কি হয়, সে একটা সার্টেন একটা এক্সিসকে সেন্টার ধরে সে কি করে, রোটেট করে। সো সেখান থেকে আমরা কি করতে পারি, আমরা টর্ক মেজার করতে পারি, ঠিক আছে। সো একটা ইঞ্জিনের যদি ব্রেক পাওয়ার বেশি হয় এবং লো টর্ক থাকে তাহলে কি হবে, সেই ভেহিকেলটা খুব ইজিলি এক্সেলারেট করতে পারবে, ঠিক আছে। বাট কি হয়ে যাবে, সেই হাই স্পিডটা কি মেনটেন করা ডিফিকাল্ট হয়ে যাবে। বাট একটা ইঞ্জিনে স্যার, যদি কেন লো, স্যার এটা বুঝলাম না। এটার মানে হচ্ছে যে যখন একটা ইঞ্জিনের শ্যাফট যদি অনেক স্পিডে ঘুরতে থাকে, তাহলে ঠিক আছে। গাড়ি জুড়ে যাবে। গাড়ি কি জোরে জোরে যাবে, স্পিড বেশি থাকবে, ঠিক আছে। কিন্তু ইঞ্জিনের টর্ক, টর্ক মানে হচ্ছে কি যে, ঘূর্ণন বল। হ্যাঁ ঘূর্ণন বল। ঘূর্ণন বল, তাই তো। মানে টর্কটা আমরা মেজার করি কি হবে, যে যখন ঘুরতেছে সেই ঘোড়াটাকে যদি আমরা আটকানোর জন্য যে পরিমাণ, বা টর্কটা বলতে তোমাকে যেটা বোঝাবো সেটা হচ্ছে মানে ঘুরতে যেটুকু পরিমাণ ফোর্স লাগে আর কি। ঘুরতে যেটুকু পরিমাণ ফোর্স লাগে, হ্যাঁ এটা একটা বড় জিনিস, এটা বড় পয়েন্ট, ঘুরতে যেটুকু ফোর্স লাগে। লাইক ধরো যে ট্রাক যে পরিমাণ লোড নিতে পারে, একটা গাড়ি যদি সেই পরিমাণ লোডেড হয় তাহলে কিন্তু কি গাড়ি কিন্তু চলতে পারবে না। তার কারণ হচ্ছে সেই গাড়ির টর্ক কম, আর ট্রাকের কি থাকে, টর্ক বেশি থাকে, ঠিক আছে। টর্ক বেশি থাকে, দ্যাটস ওয়াই সে কি করতে পারে, সে ভারী ওয়েট নিয়েও সে কি ট্রাভেল করতে পারে, এবং আপহিল ডাউনহিল বা হেভি ডিউটি কাজে আমরা ট্রাক ইউজ করতে পারি, যেখানে আমরা কি করতে পারি না, আমরা কোনো নর্মাল যে সেডান কারগুলো থাকে সেগুলো কিন্তু কি আমরা ইউজ করতে পারি না। স্যার এখানে স্যার ডিফিকাল্ট টু মেইনটেইন আর ইজি টু মেইনটেইন, এখানে স্যার হাই স্পিডের কথা বলা হয়েছে না স্যার ওভারলোডের কথা বলা হয়েছে স্যার? আচ্ছা, এখানে হাই স্পিড হচ্ছে একটা হচ্ছে এক্সেলারেশন। এক্সেলারেশন মানে কি আর হাই স্পিড কিন্তু সেম জিনিস না, ঠিক আছে। যে যখন টর্ক কম থাকে তখন আমি কি খুব দ্রুত হচ্ছে কি স্পিডটা তুলতে পারি, বাট সেই স্পিড ধরে রাখাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। কারণ টর্ক হচ্ছে কি, টর্কের সাথে কি মোমেন্টাম কি রিলেটেড, বা মোমেন্ট রিলেটেড। ফিজিক্সে পড়ে আসছি না, ভ্রামক, জড়তার ভ্রামক, মোমেন্ট, জি স্যার। সেখানে কিন্তু কি টর্ক রিলেটেড। সো টর্ক যদি তোমার কম থাকে, তোমার কিন্তু সেটা ধরে রাখাটা, ওই ভেলোসিটিটা তুমি দিয়ে যে তুমি কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু যখন যারা এখানে কেউ আসো গাড়ি ড্রাইভ করো বা পারো, থাকতে পারো অনেকেই যারা চালায়, তারা কিন্তু কন্টিনিউয়াসলি কি ইয়েতে এই এক্সিলারেটরে কি পা চেপে রাখে নাকি ছেড়ে দেয়? ছেড়ে দেন। ছেড়ে দেয়, সবসময় কিন্তু দিয়ে রাখে না, ঠিক আছে। তো এটা এখানে বলা হচ্ছে যে মেনটেন করার কথাটা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে স্পিড ডিপেন্ড করে কিসের উপর স্যার? স্পিড ডিপেন্ড করে হচ্ছে দুটোর উপর, একটা হচ্ছে গিয়ার বক্সের উপর, ঠিক আছে। যে তুমি তোমার এই ইঞ্জিনের তোমার একটা হচ্ছে প্রথমত হচ্ছে ইঞ্জিনের পাওয়ার, যে তোমার ইঞ্জিনে যদি তোমার সে ধরো 12টা ইয়ে আছে, পিস্টন সিলিন্ডার আছে, আর একটা হচ্ছে 2টা আছে, তাহলে কার পাওয়ার বেশি হবে? 12টা স্যার। 12টায়। সো ইঞ্জিন থেকে কি পাওয়ার আসছে এবং সেই পাওয়ার ইঞ্জিনের পাওয়ার উপর ডিপেন্ড করে যে স্পিড কার বেশি হবে, এবং সেখানে ডিপেন্ড করবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ার রেশিও। সেখানে হচ্ছে এই ব্রেক পাওয়ার, ইন্ডিকেটেড পাওয়ার, এগুলো বলতে কি বোঝায়? হ্যাঁ, ইন্ডিকেটেড পাওয়ার হচ্ছে আমাদের ইঞ্জিনের সিলিন্ডার, এটা আমি বলবো সামনে, বলবো ডিসকাস করার সময় জানাবো, ঠিক আছে। আচ্ছা, ইঞ্জিনের কিছু ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশনে যদি আমরা করতে যাই, সেখানে যেটা হবে যে আমাদের ইঞ্জিনকে নাম্বার অফ সিলিন্ডারের উপর ভাগ করা যায়, যেমন V4 V16 ইঞ্জিন, ঠিক আছে, কতগুলো ইয়ে আছে। তারপর হচ্ছে ইঞ্জিনের অ্যালাইনমেন্টের উপর আমরা ইঞ্জিনকে ভাগ করতে পারি। এটা হচ্ছে একটা ইন্টারনাল ভার্টিক্যাল ইঞ্জিন, এটা হচ্ছে ভি টাইপ ইঞ্জিন, এটা হচ্ছে হরাইজন্টাল ইঞ্জিন, এটা হচ্ছে অপোস্ট সিলিন্ডার ইঞ্জিন, একটার একটার অপোজিটে থাকে, এটা হচ্ছে ডাব্লিউ টাইপ ইঞ্জিন, আর এটা হচ্ছে রেডিয়াল ইঞ্জিন। আমরা বুগাটি গাড়ির নাম শুনছি, বুগাটি। জি জি স্যার। স্যার। হ্যাঁ স্যার, বুগাটিতে কি ধরনের ইঞ্জিন ইউজ করা হয় কেউ বলতে পারবা? তোমরা তো জেট প্লেনের ইঞ্জিন ইউজ করতে শুনছিলাম এয়ারক্রাফট ইঞ্জিন। হ্যাঁ, স্যার, জেট প্লেনের W16 স্যার, W16 বুগাটিতে ইউজ করা হচ্ছে W16। তো W16 কিভাবে হয় জানো? W16 বেসিক্যালি হয় ওরা দুইটা V টাইপ V8 ইঞ্জিনকে পাশাপাশি রেখে ওটাকে W বানায়, ঠিক আছে। সেখান থেকে হচ্ছে W টাইপ ইঞ্জিন, দুইটা V8 কে পাশাপাশি রেখে সেখানে থেকে ওরা W16 বানায়।
আচ্ছা, এছাড়া এমনি যে ফেরারি বলি বা কোয়েনসিক বলি, সেগুলোতে যেগুলোতে V12 থাকে সেগুলো কি ভি শেপের 12টা পিস্টন সিলিন্ডার থাকে, দ্যাটস সেটাকে আমরা বলেছে V12 ইঞ্জিন। আচ্ছা, তারপর হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ ভালভ, ক্যামশ্যাফট, পুশ রড, ভালভলেস, এক একটা এক এক রকম ক্যাম্প সিস্টেম থাকে। তো ক্যাম্পটা বেসিক্যালি ইউজ করা হয় হচ্ছে আমাদের সিলিন্ডারের ভিতরে যে ভালভের ওপেনিং এবং ক্লোজিং এর জন্য ক্যাম ইউজ করা হয়। তো ডিফারেন্ট টাইপের বিভিন্ন মেকানিজম দিয়ে হচ্ছে আমরা সেই ক্যাম্পটাকে ভালভের ওপেনিং এবং ক্লোজিং করতে পারি। সেটার উপর ডিপেন্ড করেছে ক্যাম্প শ্যাফটও ডিফারেন্ট হয়। যেমন ওভারহেড থাকে, আমরা এর আগে যে এক্সাম্পলটা দেখেছিলাম সেটা ছিল একটা ওভারহেড ক্যাম্প শ্যাফট। এটা হচ্ছে একটা পুশ রড ইউজ করা হয়েছে, পুশ রড ক্যাম্প শ্যাফট, ঠিক আছে। তারপর হচ্ছে টাইপ অফ কুলিং, ইঞ্জিনকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে কুল করতে পারি। ওয়াটার কুলিংও করা যায়, আবার এয়ার কুলডও করা যায়। ইউজুয়ালি আমাদের যে বাইকগুলো থাকে হচ্ছে এয়ার কুলড, তবে রিসেন্ট বাইকগুলোতে সবগুলো এখন ওয়াটার কুলড হয়ে গিয়েছে, লিকুইড কুলিং। অয়েল কুলও তো আছে স্যার। হ্যাঁ, আছে আছে, করা যায়। স্যার ওয়াটার কুলিং না স্যার? হ্যাঁ স্যার ওয়াটার কুলিং বেটার না স্যার? হ্যাঁ, ওয়াটার কুলিং সস্তা। তারপর হচ্ছে তোমার ওয়াটার কুলিং এর সাথে কুলেন্ট হিসেবে একটা কেমিক্যাল অ্যাড করা হয়, যেটা হচ্ছে আচ্ছা, যেটা একটা রিজনে ইউজ করা হয় যেন ইয়ে না হয়। অনেক সময় দেখা যায় লো প্রেশারের কারণে বরফ জমে যায়, ঠিক আছে, ওগুলো যেন না হয় সেজন্য একটা কুলেন্ট ইউজ করা হয়, কেমিক্যাল। সো আপাতত ধরে রাখো যে ওয়াটার ইউজ করা হয় আর হচ্ছে কি এয়ার ইউজ করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে নাম্বার অফ স্ট্রোক পার সাইকেল, ঠিক আছে, প্রতি সাইকেলে কয়টা স্ট্রোক কমপ্লিট হচ্ছে সেটার জন্য আমরা ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে 2 স্ট্রোক ইঞ্জিন, আর একটা হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন, যেটা ডিফারেন্স আমরা জানবো। তারপর হচ্ছে টাইপ অফ ফুয়েল, কি কি কোন ধরনের ফুয়েল ইউজ করে আমরা ইঞ্জিন চালাতে পারি সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা ইঞ্জিনকে ভাগ করতে পারি। যেমন পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন। আবার ইঞ্জিনে কি কি ফুয়েল ইউজ করা হয়, যেমন গ্যাসোলিন ইউজ করা হয়, ডিজেল ইউজ করা হয়, ইথানল ইউজ করা হয়, তারপর সিএনজি ইউজ করা হয়, এলপিজি ইউজ করা হয়, ডিফারেন্ট ডিফারেন্ট। তারপর সে মেথড অফ ইগনিশন, মেথড অফ ইগনিশনের উপর আমরা ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা স্পার্ক ইগনিশন, দ্যাট ইজ এসআই, আর একটা হচ্ছে কি কম্প্রেশন ইগনিশন, যেটা হচ্ছে সিআই। তারপর হচ্ছে ফায়ারিং অর্ডার। ফায়ারিং অর্ডার হচ্ছে সে ধরো একটা 4 সিলিন্ডার, ধরো এখানে কয়টা সিলিন্ডার আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 4টা সরি 6টা সিলিন্ডার আছে। তো 6টা সিলিন্ডারে কিন্তু সবগুলো কিন্তু একসাথে কি হবে না, কম্বাসন হবে না। এখানে একটা সিকোয়েন্স মেনটেন করে কম্বাসন করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে অপটিমাইজেশন করে করা হয় যে আমরা এখান থেকে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া পসিবল, অ্যাজ ওয়েল এস কি হবে না, আমাদের যে শ্যাফটটা থাকবে শ্যাফটটাতে কোনো শ্যাফটটাও সাস্টেন করবে লং টাইম, ঠিক আছে। যেমন ধরো তুমি হচ্ছে ধরো একটা শ্যাফট ধরে রাখছো, তো শ্যাফের একটা এন্ডে তুমি হাই প্রেশার দিচ্ছ, আরেকটা এন্ড দিয়ে তুমি কিছুই দিচ্ছ না, আবার তার কিছুক্ষণ পর আবার মাঝখানে আরেকটা হায়ার প্রেশার অ্যাড হচ্ছে। সো এই ডিফারেন্ট ডিফারেন্ট সার্কামস্টেন্সেস বিবেচনা করে অ্যানালাইসিস করে হচ্ছে এই ফায়ারিং অর্ডারটা করা হয়, সিলেক্ট করা হয় যে কোনো প্রত্যেকটা ইঞ্জিনের জন্য। এখানে হচ্ছে দুটো এক্সাম্পল দেওয়া আছে ফর 4 সিলিন্ডার ইঞ্জিনের জন্য, একটা হচ্ছে 1243, একটা হচ্ছে 1342। তার মানে হচ্ছে যে প্রথমে ফায়ার হবে হচ্ছে 1 নম্বরে, দেন 2 নম্বরে, দেন 4 নম্বরে, দেন হচ্ছে 3 নম্বর সিলিন্ডারে হবে। আর এখানে যেটা হচ্ছে প্রথমে 1 নম্বরে হবে, তারপর 3 নম্বরে হবে, দেন 4 নম্বর সিলিন্ডারে হবে, দেন হচ্ছে কি 2 নম্বর সিলিন্ডারে হচ্ছে আমাদের কম্বাসন হবে, ঠিক আছে। এটা হচ্ছে সেই ফায়ারিং অর্ডার। স্যার ইঞ্জিন অয়েলের ব্যাপারে স্যার বলবেন বলছি। বলো, নিচে বলো, যেটা বলো। থাকে ওইটা হ্যাঁ, শেফট যেটা, বুঝি নাই, জোরে বলো। শেফট যেটা ওইটা কি নিচের যে একটা ঘুরতে থাকে ওইটা? তোমার কথাটা আমি বুঝি নাই, আরেকবার বলবা? ও আস্ক করছে স্যার শ্যাফট কোনটা স্যার? ও শ্যাফট, ক্র্যাঙ্ক শ্যাফট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে জি স্যার। মানে স্যার এই যে বড় যে আরেকটা অংশ থাকে ওইটার কি না, ওই গোল যেটা থাকে ওইটা? এই যে রডটা আছে না, এই রডটা কিন্তু থ্রু আউট প্রত্যেকটা কম্পোনেন্টের ভিতর দিয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের শ্যাফট, ক্র্যাঙ্ক শ্যাফট। আর এই বড় যেগুলো সেগুলোকে বলা হয় ক্র্যাঙ্ক। আর এই যে দেখতেছো যে মোটা মোটা যে অংশগুলো আছে এগুলো কাউন্টার ওয়েট। এটা হচ্ছে যে যখন পিস্টন যখন নিচের দিকে নামবে তখন কি হবে, এই পাশে একটা ধাক্কা দিবে। সো এখানে কি একটা কাউন্টার ওয়েট থাকতে হবে যেন আমার কি হয়, আমার এই শ্যাফটটা যেন ভেঙে না যায়, ঠিক আছে। দ্যাটস ওয়াই সেখানে কি কাউন্টার ওয়েট দেওয়া থাকে। জি স্যার। স্যার কাউন্টার ওয়েটটা কিভাবে কাজ করে একটু বলবেন স্যার? কাউন্টার ওয়েটটা হচ্ছে কি, যখন ধরো আমাদের ক্র্যাঙ্ক গুলো কি থাকে, অফসেট থাকে, ঠিক আছে। সো অফসেট যখন থাকতেছে, সো দেখা যায় যে কোনো একটা পোর্শনে দেখা যায় অনেক বেশি লোড পড়ে যায়। তো সেখানে যেন আমরা যেন ব্যালেন্স করতে পারি, শ্যাফটটা যেন ভেঙে না পড়ে যায়, দ্যাটস হচ্ছে কাউন্টারে আরেকটা ওয়েট দেওয়া থাকে। এবং অ্যাজ ওয়েল এস কি হয়ে যায় যেন আমাদের
ইঞ্জিনটাও যেন কি হয়, কোন একদিকে যেন টিল্ট না হয়ে যায়। ঠিক আছে, দ্যাটস হচ্ছে কাউন্টার ওয়েট দিয়ে সেটাকে সাপোর্ট দেওয়া হয়, মানে স্যার দুই সাইডের ওয়েট ব্যালেন্স রাখার জন্য। ওয়েট ব্যালেন্স। যেমন আমরা যদি, আরে এটার নাম কি, শিশু পার্কে একটা আছে না যে দুজন দুই এন্ডে বসে, নাম কি জানি ভুলে গেছি আমি। ঢেকি ঢেকি না, ঢেকি আরো এক্সাম্পল দেয়া যায়। দুজন একটা রডের উপরে বসে, তারপর হচ্ছে একজন নিচে থেকে একজন উপরে উঠে, এরকম। হ্যাঁ নামটা হ্যাঁ কি? বুঝতে পারছি স্যার, হ্যাঁ মাঝখানে হ্যাঁ, মাঝখানে একটা কি ইয়ে থাকে, একটা সাপোর্ট থাকে। ভারসাম্য হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বুঝছি। So, ওটাই যে মনে করো একজন যদি একটা নিচের দিকে থাকে, তো আরেকটা ওয়েট দিয়ে যেন সাস্টেন করা যায়, আর না হলে দেখা যাবে যে যে একটা নিচের দিকে নামলো, আরেকটা তো ওই উপরে উঠেই থাকবে। ঠিক আছে, এরকম। আচ্ছা, এটা হচ্ছে একটা 4 স্ট্রোক ইঞ্জিনের অপারেশন। ঠিক আছে, আজকে আমরা এতটুকু পড়বো। হ্যাঁ, 28 বেজে গেছে। তোমাদের ক্লাস আছে? Yes, sir. জি স্যার আছে স্যার, ত্রিপলি। আচ্ছা, তাহলে আজকে শেষ করে দিচ্ছি আমরা। তাহলে সানডেতে ক্লাসটা করব, আমরা 4 স্ট্রোক ইঞ্জিন থেকে শুরু করব। আর 4 স্ট্রোক ইঞ্জিন পড়ানোর পর আমি হচ্ছে তোমাদেরকে বোঝাই যে কুলিংটা কোথায় ইউজ করা হয় বা লুব্রিকেন্ট কোথায় ইউজ করা হয়। ঠিক আছে, ওকে স্যার, একটু মনে করো। শিওর স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আরে ইয়ে দিয়ে যাও, অ্যাটেন্ডেন্স দিয়ে যাও। ওহো আচ্ছা। রোল 58 58 নাই আজকে, ও তো ক্লাস করে রেগুলার। 59 প্রেজেন্ট স্যার। 60 প্রেজেন্ট স্যার। 61 61 নাই। রোল 61 তো রেগুলার ক্লাস করতো, আজকে নাই। স্যার আছে স্যার, মাইকের প্রবলেম মেবি। স্যার ও হ্যান্ড রেজ করছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিস ওটা। 62 Yes, sir. 63 ইয়েস স্যার। 64 ইয়েস স্যার। 65 ইয়েস স্যার। 67 6 ইয়েস স্যার। না, 67 স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 68 ও 67 yes. 68 68 নাই। 69 ইয়েস স্যার। 70 ইয়েস স্যার। 72 ইয়েস স্যার। 73 ইয়েস স্যার। 74 প্রেজেন্ট স্যার। 5 প্রেজেন্ট স্যার। 6 Yes, sir. 7 Present, sir. 79 Yes, sir. 80 ইয়েস স্যার। 81 81 ইয়েস স্যার। 82 82 84 নাই। হ্যালো 86 স্যার। Yes, sir. 82 আমি স্যার ইয়েস ইয়া হয়েছে স্যার, অ্যাটেন্ডেন্স হয়েছে। আচ্ছা আচ্ছা, জি স্যার আছে। 81 নাই, সরি, স্যার 81 আসি তো। হ্যাঁ 81 আছো, 82 আছো, 84 নাই, 84 নাই, 86 Yes, sir. 7 Present, sir. 8 88 89 Present, sir. 91 Present, sir. 92 ও 92 তো নাই, 93 93 তো তাড়াতাড়ি রেসপন্স করো যদি ক্লাসে নাও থাকো। 94 Present, sir. 95 ইয়েস স্যার। 96 Yes, sir. 98 ইয়েস স্যার। রোল 88 চ্যাট বক্সে লিখে দিয়েছে আপনাকে। আচ্ছা ঠিক আছে, 98 প্রেজেন্ট স্যার। 98 ইয়েস স্যার। ঠিক আছে, 99 ইয়েস স্যার। 100 ইয়েস স্যার। 1 ইয়েস স্যার। 2 102 ও চ্যাটে দিয়েছে মেবি স্যার। 3 ইয়েস স্যার। 4 ইয়েস স্যার। 5 ইয়েস স্যার। 6 Present, sir. 106. 8 ইয়েস স্যার। 10 Sir, 9 হ্যাঁ 9 10 Sir. দুজনেই আছে। 11 11
শোভন রোল 11 আপনাকে চ্যাটে লিখে দিয়েছে। স্যার 11 হ্যাঁ হ্যাঁ পাইছি 12 ইয়েস স্যার 13 ইয়েস স্যার 14 Yes, sir. আলফি ইয়েস স্যার। বারিক মুবিন ইয়েস স্যার। ফারদিন ইয়েস স্যার। হাসান শোভন ওকে তাহলে অ্যাবসেন্ট হচ্ছে কি আমি বলি এদিকে বারিক অ্যাবসেন্ট তারপর হচ্ছে রোল 92 অ্যাবসেন্ট হাবিবুন নবী রোল 84 অ্যাবসেন্ট ওমর ফারুক রোল 68 আশেকুল্লাহ দেন হচ্ছে রোল 1 তীর্থ ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার। রোল 88 আছে তো বলবো দেখি তোমাদের চ্যাট বক্সে কি কি মেসেজ দিছে 61 111 102 88